আজকে আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা শোনার পরে আমি এটুকু বলতে পারি আপনারা একটা অদ্ভুত পজিটিভিটি পাবেন। আপনাদের মন যে কোনো কারণেই যদি অশান্ত হয়ে থাকে, যদি কোনো কিছু নিয়ে খুব স্ট্রেসড কন্ডিশনে থাকেন, আপনার যদি কোনো কিছু ভালো না লাগে, তাহলেও আমি বলবো আজকের এই ঘটনাটা আপনি মন দিয়ে শুনুন। অনেক মানসিক জোর পাবেন, অনেক পজিটিভিটি পাবেন, অনেক নতুন দিশাও হয়তো আপনি দেখতে পারেন আপনার জীবনকে নিয়ে। তার কারণ হচ্ছে আজকে যে মানুষটার কথা আমি আপনাদেরকে বলবো, তিনি তার জীবনে একটা প্রচণ্ড খারাপ সময়ের মধ্য দিয়ে একটা সময় গেছেন, এবং তারপরে উনি ওনার জীবনে যে সময় দেখেছেন, যা যা উনি অলৌকিক জিনিসপত্র অভিজ্ঞতা করেছেন, সেগুলো ওনার জীবনকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে পরিবর্তন করে দিয়েছিল। এবং আমরা অনেক সময় অনেক কিছু শুনি যে কোনো একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে, এগুলো হয়েছে। অনেক ক্ষেত্রেই আমি অনেক মানুষকে দেখি, তারা জেনে বা না জেনে বলে না না এরকম হতে পারে না, এটার পিছনে হয়তো অন্য কোনো কারণ আছে, এটাকে হয়তো এইভাবে দেখানো হচ্ছে। কিন্তু সত্যি কথা বলছি, আমার নিজের অভিজ্ঞতা আছে। এমন অনেক জিনিস ঘটে যেগুলো ফট করে যদি কেউ শোনে, বা ফট করে যদি আপনি চিন্তা করেন যে এরকমও কি হতে পারে, আপনার মনে হবে না, এটা হওয়া সম্ভব নয়। কিন্তু এই পৃথিবীতেই এমন অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে, যেগুলো যার সাথে ঘটে একমাত্র সেই জানে। এবং সেই মানুষটা যখন অন্য কারোর কাছে সেই ঘটনাটা ব্যক্ত করে, তাদের হয়তো মনে হয় যে না না এটা মিথ্যে কথা, এরকম আবার হয় নাকি। কিন্তু যার সাথে ঘটে সে কিন্তু জানে যে তার জীবনে কি ঘটে গেল, কি আজকের ঘটনাটা যে কি অসম্ভব একটা ঘটনা, এবং ওনার জীবনে যে কিভাবে কিভাবে কি ঘটেছে, সেটা আপনারা না শুনলে না বুঝতে পারবেন না যে এরকমও হতে পারে। আর একটা মানুষের মানসিক জোর কি পরিমাণ থাকলে সে এইগুলো সহ্য করে, এগুলোকে সমস্ত কিছু প্রত্যক্ষ করে সে জীবনে এগিয়ে যেতে পারে। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, জানেন তার বয়স কত? মানে আমাকে মনে হয় এত এজেড কেউ ঘটনা পাঠাননি। এর আগে একজন ভদ্রমহিলা অনেক এজেড, তিনি হাতে লিখে রীতিমতো ঘটনাটা পাঠিয়েছিলেন। তো তিনিও যথেষ্ট এজেড ছিলেন সেই ম্যাডাম। তো তার এজটা আমার এক্স্যাক্ট মনে নেই, বাট আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার এজ হচ্ছে 79। মানে এই কদিন আগে ওনার 79 বছরের মানে জন্মদিন গেছে। এবং উনি ওনার জীবনের যে কি অদ্ভুত ঘটনা শেয়ার করেছেন, সেটা আমি পড়ার পর না কিছুক্ষণ চুপচাপ বসে বসে ভাবছিলাম যে এরকমও হয়। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো আজকের ঘটনাটা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে, দারুণ একটা ঘটনা। আর আজকের এই ঘটনাটা স্পেশালি একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন, আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে, এবং সবাইকে রিকোয়েস্ট করুন যেন একবার ঘটনাটা শুনে। কারণ সত্যি এই ঘটনাটা না, মানে আজকের দিনে, এখনকার দিনে মানুষের মন খুব অশান্ত হয়ে থাকে, অনেক রকম স্ট্রেস থাকে, তাদের কিন্তু দারুণ লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তো বিভূতিভূষণ বাবু তার জীবনের একটা মানে পুরো জীবনটাই ওনার একটা যাকে বলে ঘটনা বলা যেতেই পারে। তো উনি যেভাবে ঠিক ঘটনাটা লিখেছেন ওনার জীবনের, সেই ঘটনাটাই আমি আপনাদেরকে বলছি। তো বিভূতিভূষণ বাবু ছোট থেকে বড় হয়ে ওঠা হচ্ছে বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে, এবং ওনার বর্তমান বয়স বললাম 79। তো অনেক বছর আগেকার কথা। এবং উনি যে পরিবারে জন্মগ্রহণ করেন, সেই পরিবারটা ছিল একটা হতদরিদ্র পরিবার, প্রচণ্ড গরিব। ওনাদের নিজের বলতে ওই এক চিলতে একটা ঘর ছিল, এবং সেই ঘরে ঠিকমতো চাল ছিল না। প্রত্যেক মানে ঝড় বর্ষাতেই
মানে ওপরের যে চালটা ছিল খড়ের চাল, সেটা বেয়ে বেয়ে জল পড়তো, কখনো কখনো কালবৈশাখীর ঝড়ে চাল উড়ে যেত। ভীষণ কষ্ট করে ওনাদের সংসার চলত। উনি, ওনার মা, বাবা, দাদু, ঠাকুমা, এই ছিল সংসার। এবং কিছুদিন পরে ওনার এক বোন হয়। এবার আস্তে আস্তে মানে বয়স্ক ছিল ওনার দাদু ঠাকুমা, যেহেতু প্রচণ্ড গরিব ছিল, তাই অসুস্থ হলে চিকিৎসা করাটাও কিন্তু ওনাদের কাছে একটা বিলাসিতা ছিল। বয়সও হয়েছিল, তো আস্তে আস্তে ওনার দাদু মারা যায়, তার জন্য পরে ওনার ঠাকুমাও মারা যায়। এবং ওনার বোন যখন হয়, তারপর থেকে কিন্তু ওনার বাবা মানে খুব কষ্ট করেই সংসারটা চালাতেন। আরও কষ্ট শুরু হলো। একটা বাচ্চা মেয়ে হয়েছে, তাকে খাওয়াতে হবে, তার একটা ভবিষ্যৎ রয়েছে। তো এটা নিয়ে ওনার বাবা খুব চিন্তা করতেন। এবং ওনার যখন ওই 7-8 বছর বয়স, তখন থেকেই উনি বুঝতে পারতেন যে পরিবারের কী অবস্থা। মানে একটা বেলা ওনারা ভালো করে মোটামুটি খেতে পারতেন, দুপুরবেলাটা হয়তো ঠিকঠাক করে খেতে পেলেও রাতের বেলাটা কিন্তু ওনাদের সকলের পেট ভরে খাবারও জুটত না। এইরকম আর কি হতদরিদ্র পরিবার। যাই হোক, তো এভাবেই ওনাদের আস্তে আস্তে সংসার চলছিল। এবার ওনার বাবা একবার ভাবলেন যে আমি তো এরও জমিতে চাষ করছে, কখনো কেউ টাকা দিচ্ছে, কখনো কেউ টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে আর কি রোজের বাজারটুকু করে আনা। তো ওনার বাবা ভাবলেন যে উনি যদি একটু টাকা পয়সা ধার করে একটা দোকান মতো দেয়, তাহলে সেই দোকান থেকে সেখানে বিক্রিগিরি শুরু হবে, একটা ছোট ব্যবসা উনি শুরু করবে, সেখান থেকে হয়তো একটু টাকা পয়সা আসবে। এবার বুঝতেই পারছেন, প্রচণ্ড গরিব, তার কাছে তো আর কোনো জমানো কোনো টাকা পয়সা নেই। তো ঘরে যা 2-4টে একটু ভালো জিনিসপত্র ছিল, উনি সেগুলোও বেচে দিলেন। বেচে দিয়ে খুব সামান্য কিছু টাকা হলো, কিন্তু সেই টাকায় ব্যবসা শুরু করা যাবে না, আরও কিছু টাকার দরকার। এবার আগেকার দিনে, মানে আমি আজ থেকে 70 বছর আগেকার ঘটনা আমি বলছি, তো তখন না এখনকার মতো, এখন যেমন ঘরে ঘরে মানুষ ভীষণ শিক্ষিত, শিক্ষা কতটা দরকার, টেকনিক্যাল নলেজ কতটা দরকার, এই বিষয়ে প্রায় প্রত্যেকেরই খুব নলেজ আছে, প্রত্যেকেই জানে। তো সবাই ঘরে ছেলে মেয়েদেরকে কিন্তু ভালো স্কুলে পড়াশুনো করাচ্ছে, ভালোভাবে পড়াশুনো করাচ্ছে। কিন্তু আজ থেকে 70 বছর আগের ছবিটা কিন্তু একেবারেই এরকম ছিল না। এবং বিশেষত গ্রামের দিকে অনেকেই কিন্তু মানে ঠিকমতো পড়াশুনো করতো না। আর ওনার বাবা যিনি ছিলেন, এই বিভূতিভূষণ বাবুর বাবার কথা আমি বলছি, ওনার বাবা কিন্তু একদমই মানে পড়াশুনো কিছু জানতেন না। যাই হোক, ওই কোনো রকমে টাকা পয়সাটুকু একটু গুনতে পারতেন, এটুকুই। আর ওনার মাও কোনোদিনও স্কুলেও যায়নি, মানে একদমই যাকে বলে গৃহবধূ, তার কোনো অক্ষর জ্ঞানও নেই। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার বাবা ভাবলেন যে ওনাদের গ্রামের বাইরে, মানে পাশের গ্রামে একটা মহাজন থাকতো, যিনি সুদে টাকা ধার দিতেন এবং চড়া সুদে টাকা ধার দিতেন। তো উনি শুনেছেন যে ইনি টাকা ধার দেয়, ওনার কাছে গেলেই টাকা পাওয়া যায়, কিন্তু সুদটা একটু বেশি নেয়। এবার বুঝতেই পাচ্ছেন যে যে মানুষটা কোনোদিনও ব্যবসা করেনি, তার কাছে ব্যবসার কোনো নলেজ নেই। এবার সে ভাবলো যে আমি ব্যবসা করব। ওই যে বললাম, একে তো তার কোনো অভিজ্ঞতা নেই, তাকে ঠিকমতো গাইড করার কোনো ব্যক্তি নেই, তার মধ্যে উনি নিজেও পড়াশুনো সেরকম জানে না। এবার সে লোকের কাছে শুনেছে যে ওই মহাজন টাকা ধার দেয়, এবং সেই মহাজন ছিল বিশেষত সেই সময় যারা এই ধরনের চড়া সুদে টাকা ধার দিত, তারা কিন্তু প্রায় প্রত্যেকেই, খুব কম সংখ্যক হয়তো ঠিকঠাক ভালো লোক ছিল, বাট বেশিরভাগই কিন্তু অসৎ লোক ছিল। তারা কি করতো, এই মানুষের এই অজ্ঞানতার, অশিক্ষার সুযোগ নিয়ে তারা মানুষকে ঠকাতো। এটা আপনারা বহু জায়গায় পড়ে থাকবেন বা দেখে থাকবেন, এটা কিন্তু সত্যিই হতো। কারণ আমার এক পূর্বপুরুষেরও কিন্তু একটা এরকম খারাপ অভিজ্ঞতা আছে, সেই জন্যই আমি কথাটা বললাম। তো সেই মহাজনও খুব মানে একেবারে অসাধু ব্যক্তি ছিল। তো তার কাছে যখনই বিভূতিভূষণ বাবুর বাবা যান এবং টাকার কথা বলে, তো সে বলে হ্যাঁ আমি তোমাকে টাকা ধার দেব। এবং সে তখন কত টাকা ধার দিয়েছিল জানেন সেই সময়? মাত্র 45 টাকা। 45 টাকা ধার দেব। এবং তখনকার দিনে 45 টাকা মানে কিন্তু বেশ অনেক টাকাই ছিল। তো 45 বা 50 এরকম একটা কিছু, সেটা ওনার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই। তো উনি বলেন ঠিক আছে, তুমি তাহলে টাকা নিয়ে যাও। এবার এই ধরনের যারা কাজ করতেন, যারা এরকম মহাজন টাইপের লোকজন হতেন না, তারা খুব চতুর প্রকৃতির হতেন। তারা মানুষের সাথে দুদণ্ড কথা বললেই বুঝে যেত যে এই মানুষটা আদৌ শিক্ষিত না অশিক্ষিত, এই মানুষের বুদ্ধি কতটা, এই মানুষটা চালাক চতুর কতটা।
তো তারা বুঝে যেত, কারণ তারা লোক নিয়েই কারবার করতো, ফলে মানুষকে বুঝে যাওয়াটা এদের একটা খুব ভালো গুণ ছিল। তো ওনার বাবার সাথে যখন সেই মহাজন কথা বলে, তো সেই মহাজনও বুঝে গেল যে এই লোকটা তো পড়াশুনো যায়নি, কিন্তু বেশ ঠকানো যাবে, তো খুব ভালো মুখে তাকে টাকা ধার দিয়ে দেয়। ওই 45 থেকে 50 টাকা, ধরুন 50 টাকাই ধার দিয়েছে। এবার উনি তো খুব খুশি যে ঠিক আছে আমি টাকা পেয়ে গেছি। তো উনি ওনার জিনিসপত্র বেচে যেটুকু সামান্য টাকা পেয়েছিল, আর এই যে টাকাটা, এইটা দিয়ে উনি কিছু জিনিসপত্র কেনে এবং গ্রামেরই এক শেষ প্রান্তে যেখানে হাট বসে তার পাশেই একটা জায়গায় উনি দোকান করে আর কি জিনিসপত্র বিক্রি করা শুরু করেন। এবার টুকটাক বিক্রি বাট্টা শুরু হয়। এবার যেহেতু উনি চড়া সুদে টাকা ধার নিয়েছে, ফলে ওনার সবার আগে এক মানসিকতার মধ্যে ছিল, এবং ওনার বাবা কিন্তু খুব সাদাসিধে একজন সৎ ব্যক্তি ছিলেন। তিনি যখন টাকাটা ধার নিয়েছিলেন, সেই মহাজনকে বলেছিলেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা আমি দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। তো ওনার দোকানে যখন আস্তে আস্তে বিক্রি শুরু হলো, তো তখন উনি বাড়িতে বারবার বলতো যে আমাকে কিন্তু সবার আগেই ধারটা শোধ করতে হবে, কারণ যত দেরিতে দেবো তত আমার সুদ বাড়বে। ওনার মানে এইটুকু বুদ্ধি অ্যাটলিস্ট ওনার ছিল। এবার উনি একটু একটু করে টাকা মহাজনকে দেওয়া শুরু করলো। এবারে ওই মহাজন তো প্রচণ্ড অসাধু ব্যক্তি ছিলেন। সে দেখছে যে বাহ, এ তো আমাকে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু তাহলে তো আমি এর থেকে বেশি সুদ নিতে পারবো না। তো তখন সেই মহাজন যখন তার পুরো টাকাটা দেওয়া হয়ে যায়, মানে কতটা অসৎ লোক ভাবুন। একটা মানুষ, গরিব মানুষ, হতদরিদ্র একটা গরিব মানুষের নিজে চেষ্টা করে, নিজের মানে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সে যখন একটা ছোট ব্যবসা শুরু করেছে, সে সেই টাকাটা তাকে ফেরতও দিয়ে দেয়। এবার ওই মহাজন বলে যে তুমি আমাকে আসল ফেরত দিয়েছো, কিন্তু তুমি আমাকে সুদ ফেরত দাওনি, তো তোমাকে সুদের টাকাও দিতে হবে। তো ভেবেছি যে ঠিক আছে, কদিনের জন্য টাকা নিয়েছিলাম, সুদ আর কত টাকাই বা হবে। তো তখন সেই মহাজন বলে যে সুদ তোমার হয়েছে 200 টাকা। ভাবুন, উনি 50 টাকা ধার নিয়েছিলেন, আর ওনাকে বলছে তাকে 200 টাকা মানে ফেরত দিতে হবে টোটাল। মানে 50 টাকা আসল, তার সাথে আরও টাকা মিশিয়ে মানে ওই 150 টাকা এক্সট্রা দিয়ে 200 টাকা দিতে হবে। তো ওনার তো মাথায় হাত, উনি বলছেন আমি 50 টাকা নিয়েছি, এখন 200 টাকা হয়ে গেল। এবার ওই যে বলে যে উনি তো পড়াশুনো জানতেন না, ওনাকে একটা হিসেব দেখায়, বলে যে না দেখো, তুমি এতদিনে এই টাকা নিয়েছো এতদিনের জন্য, তো হিসেব করে তোমার 200 টাকা হচ্ছে, তো তোমাকে 200 টাকা দিতে হবে। এবার উনি তো খুব সাদাসিধে একজন মূর্খ মানুষ ছিলেন, তো তিনি ওনার হাতে পায়ে ধরে যে আমি এত টাকা কি করে দেব, আমি সংসারে মানে আমার যেটুকু টাকা এসেছে আমি পুরোটা কোনোটা মানে সেরকমভাবে আমি সংসারে খরচাই করি না, আমি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাটা শোধ করার জন্য দিলাম, এখন আপনি বলছেন আপনাকে 200 টাকা দিতে হবে, এবং একটা টাইমও বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে দিতে হবে, যদি তুমি এই টাইমের মধ্যে না দাও তাহলে আরও 100 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে। মানে ভাবুন কীরকম চাপ। আর 200 টাকা কিন্তু আজ থেকে প্রায় 70-72 বছর আগেকার কথা বলছি, এটা কিন্তু কম পরিমাণ টাকা নয়। আর উনি একটা ছোট্ট সাদামাটা একটা কিছু সাধারণ জিনিসপত্রের, বাতাসা, নকুলদানা, ছোলা, বাদাম এসবের দোকান দিয়েছে, তো সেখান থেকে অত টাকা কোথা থেকে আসবে? তার মতো ওনার সংসার রয়েছে, সংসার চালাতে হবে। তো উনি প্রচুর কান্নাকাটি করেন, ওনার পায়ে পড়ে যে উনি তখন মানে যখন টাকা ধার দিয়েছিলেন তখন কিন্তু উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, বাট এখন ওনার রূপ সম্পূর্ণ পাল্টে গেছে। তো উনি তখন হাতে পায়ে ধরছে, তো ওনার বাবাকে বললো না, ওসব হাতে পায়ে ধরেই কোনো লাভ নেই, তুমি আমায় টাকা দাও, আর না হলে প্রত্যেক মাসে তুমি আমাকে এই টাকা দেবে। এরকম করতে করতে যখন তোমার সুদের টাকা শেষ হয়ে যাবে আমি তোমাকে বলে দেবো, কিন্তু তোমাকে প্রত্যেক মাসে আমাকে এত টাকা দিতে হবে। এবার দেখুন, ছোট একটা ব্যবসা উনি সবে শুরু করেছে, আর গ্রামের লোকেদের তাদেরও তো খুব একটা অবস্থা ভালো নয়, তারাও সবাই অল্প অল্প করেই কেনাকাটা করে। এমন নয় যে ওনার কাছে বিশাল লোকে কেনাকাটা করছে, বিশাল পরিমাণে বিশাল টাকার কেনাকাটা করছে। এবার উনি তো মাথায় হাত, উনি হিসেব করে দেখছে যে ওনার সংসারে খরচা করার মতো বিশেষ কোনো টাকা বাঁচছেই না। তো উনি না বাড়িতে বলতেন, ওনার স্ত্রীকে যখন এই কথাগুলো বলতেন, তো পাশে বিভূতিভূষণ বাবু থাকতেন, তো তিনিও এই কথাগুলো তার বাবার শুতে দেখতেন যে তার বাবা কান্নাকাটি করছে, রীতিমতো খুব দুশ্চিন্তা করছে যে আমি তো খুব বড় ফেঁসে গেছি, আমাকে এখন এতগুলো টাকা ফেরত দিতে হবে, আমি কোথা থেকে দেব? অথচ সংসারে অভাব কিছুতেই যাচ্ছে না। তো উনি এগুলো দেখতেন, ওনার খুব খারাপ লাগতো, কিন্তু উনি তো তখন খুবই ছোট, নিতান্তই একটা বাচ্চা ছেলে, সে আর কী বা করবে। এবার উনি পাশের একটা স্কুলে পড়তে যেত, পাশের গ্রামের একটা স্কুলে পড়তে যেত। এবার উনি গিয়ে একদিন ওনার স্কুলের যে শিক্ষক ছিল তাকে বলেছে যে এরকম 500 টাকা যদি কেউ
ধার নেয়, মানে সেই সময় ওনার বুদ্ধি কতটা ছিল ভাবুন। একটা বাচ্চা ছেলে, সে গিয়ে স্কুলের তার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে যে 50 টাকা যদি কেউ ধার নেয় তাহলে তাকে এতদিন পরে 200 টাকা চাই, তাহলে কত সুদ হচ্ছে। এবার যে শিক্ষক ছিলেন তিনি বলছেন এটা তো অনেক টাকা হচ্ছে, এরকম আবার হয় নাকি। তো উনি তখন আর কিছু বলেনি। মানে ওই বাচ্চা বয়সে ওনার মাথায় একটা জিনিস ঢুকে গেল যে ওনার বাবাকে ঠকানো হচ্ছে। কিন্তু জানেন তো, যে সমস্ত মানুষেরা গরিব হয় তাদের না ভয়েস থাকে না, আজও নেই। কিন্তু যে সমস্ত মানুষের দেখবেন সেই ক্ষমতা নেই, অতটা টাকা পয়সা নেই, এখন তাও সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকে অনেক কিছু ব্যক্ত করতে পারে, কিন্তু একটা সময় সত্যিই ছিল যখন যে সমস্ত মানুষের টাকা পয়সা ছিল না তারা না বিশেষ কথা বলতে পারত, তারা সমাজকে ভয় পেত, তারা বড় লোকদের ভয় পেত যে আমাদের আওয়াজ কোনোভাবে হয়তো চাপা দিয়ে দেওয়া হবে। তো সেই জিনিস এখনও আছে, হয়তো এতটা বেশি নেই, বাট ভালো রকমই আছে। তো উনি বুঝতে পারলেন যে ওনার বাবাকে ঠকানো হচ্ছে। আর এদিকে যেটা হলো যে সেইবার প্রচুর বর্ষা হলো, প্রচণ্ড বর্ষা হয়েছে, বর্ষা বলা যেতে পারে বন্যার মতো পরিস্থিতি। এবার একটা গ্রাম, গণ্ড গ্রাম, সেখানে সবাই চাষবাসই করে, গরিব গুরব মানুষ। এবার তাদের মেন ইকোনমি আসে হচ্ছে ক্ষেত থেকে চাষবাস করে। এবার সেখানেই যদি মন্দা হয়, সেখানেই যদি ভাটা পড়ে যায়, তাহলে তাদের কাছে আর টাকা পয়সা থাকে না। এবার সেই সময়টা কিন্তু ওনার দোকানে বিকিকিনি একদম কমে গেল। এবার বিকিকিনি কমে যাওয়া বুঝতেই পাচ্ছেন যে হাতে টাকা নেই, উনি সংসার কি করে চালাবেন এবং মহাজনকেই বা কিভাবে উনি টাকা দেবেন, বিশাল একটা অসুবিধা। এইবারে ওনার বাবা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। উনি তখন মহাজনের বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে তার হাতে পায়ে ধরে। এবং সেবার যখন ওনার বাবা মহাজনের বাড়িতে গিয়েছিল, এই বিভূতিভূষণ বাবু কিন্তু ওনার বাবার সাথে যায় এবং গিয়ে দেখে যে ওই মহাজনের কি চরম বাজে ব্যবহার। তিনি গরিব মানুষদেরকে কুকুর ছাগলের থেকেও খারাপভাবে ট্রিট করে। উনি দেখে ওনার বাবাকে পুরো কুকুর ছাগলের মতোই দূর দূর করে তাড়িয়ে দিল এবং তাকে বলা হলো যে সে যদি টাকা পয়সা না দেয় সময় মতো, তাহলে নাকি তার বাড়িটা নিয়ে নেবে ওরা। কারণ ওর বাবার কাছে আর তো কিছু নেই, কি আর নেবে, তো বাড়িটুকুই ওই যে এক চিলতে একটা ছোট্ট জমির উপরে বাড়ি, তো বলছে সেই বাড়িটা নিয়ে নেবে। এবং এটা শুনে ওনার বাবা হাউ হাউ করে কাঁদতে থাকে, বলে যে তাহলে আমার বউ বাচ্চা কোথায় থাকবে, আমরা কি তাহলে গাছতলায় গিয়ে উঠবো? সামান্য কটা টাকা আমি নিজে, সে টাকা আমি কবে শোধ করে দিয়েছি, তারপরেও আমি মাসে মাসে সুদের টাকা যখন যেমন পেরেছি দিয়েছি। এখন তুমি বলছো যে তুমি আমার বাড়িটুকু কেড়ে নেবে, আমার মাথার ছাদটা তুমি কেড়ে নেবে। এরকম করে আর কি ওনার বাবা ভীষণ কান্নাকাটি করে এবং করতে করতে ওখান থেকে বেরিয়ে আসে। এবং পুরো বিষয়টাই কিন্তু এই বিভূতিভূষণ বাবু নিজের চোখে দেখে যে ওনার বাবার কি করুণ অবস্থা। কিন্তু উনি তো নেহাতি একটা ছোট বাচ্চা ছেলে, তো তবুও সে তার বাবাকে বলে যে বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো তখন ওনার বাবা বলে তুই তো অনেক ছোট, তুই বুঝবি না, কিছুই ঠিক হবে না। যাই হোক, তো এরকম প্রবল মানসিক চাপ ওনার বাবা সহ্য করতে পারে না এবং এই মানসিক চাপেই আস্তে আস্তে কিন্তু ওনার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু ওনার বাবা মারা যান। ভাবুন, সংসারের এত করুণ অবস্থা। ওনার বোনের বয়স তখন মাত্র ওই 3-3.5 এরকম হবে। তো সেই সময় ওনার বাবা মারা গেলেন, ওই 4 মতো হবে ওনার বোনের বয়স, এবং সেই সময় ওনার বাবা মারা গেলেন। ওনার বাবার মারা যাওয়াটা না ওনাদের পুরো ফ্যামিলির কাছে একটা ভীষণ শকিং বিষয় ছিল। কারণ ওনার বাবা পুরো সংসারের একজন যা হয় আর কি, একজন মাথা, সে রোজগার করে আনছে, সেই টাকায় তার বাচ্চা, তার বউ, তারা প্রতিপালিত হচ্ছে। সেই মানুষটা চলে যাওয়া, বুঝতেই পারছেন সংসারের কি বেহাল দশা। এবং যেদিন ওনার বাবা মারা যায় ঠিক সেই দিনই আবার ওই মহাজন খবর পেয়ে ওনাদের বাড়িতে আসে এবং বাড়িতে এসে সেই মহাজন এতটাই খারাপ লোক ছিল, সে মহাজন আবার 2-3টে লোক নিয়ে এসে ওখানে বলতে থাকে যে এই বাড়িটা আমার, ও তো টাকা ফেরত দেয়নি। কিন্তু ওই বাচ্চা ছেলে, তখন তো বিভূতিভূষণ বাবু নেহাতি একটা বালক, তো সে তখন চিৎকার করে করে গ্রামের সবার সামনে বলে যে আমার বাবা এত টাকা দিয়েছিল, আমি আমার বাবার এই দেহ ছুঁয়ে বলছি, তুমি এত বড় মিথ্যা কথা বলো না মহাজন, তোমাকে আমার বাবা এত টাকা দিয়েছিল। আর ওই মহাজন যে খুব অসৎ ব্যক্তি ছিল সেটা কিন্তু গ্রামের অনেকেই জানতো। তো তারাও খুব রেগে যায় যে এই মানুষটার এভাবে টাকা, এই মহাজন
এই ব্যক্তির উপর এতটা চাপ সৃষ্টি করেছিল বলেই কিন্তু এই লোকটার এরকম একটা পরিণতি হলো। তো তারাও রেড়ে করে ওঠে এবং তারপরে ওই মহাজন বেগতিক বোঝে এবং সে তখন বলে যে ঠিক আছে, আমি তোমাদেরকে দয়া করলাম, আমি এই বাড়িটা নিলাম না। কারণ সে বুঝে গেছে যে এখন যদি সে এখানে আরও বাড়াবাড়ি করে তাহলে তার পরিণতি ভালো নাও হতে পারে। আর যেহেতু মানে ওনার ছেলে অর্থাৎ বিভূতিভূষণ বাবু বারবারই ওখানে যেত ওনার বাবার সাথে ওইখানে, ফলে সেও জানতো বিষয়টা। তো যাই হোক, তো পরিস্থিতির চাপে পড়ে গ্রামের লোকেরাও খুবই আর কি বিরুদ্ধে হয়ে যায় ওই মহাজনে। তো সেই মহাজন আর ওখানে খুব বেশি কায়দা করতে পারে না। কিন্তু সেই মহাজন এসে সে বাড়ি নিয়ে নেবেই, রাতারাতি পারলে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। যাই হোক, তো মহাজন তো ফেরত চলে গেল। এদিকে ওনার মা ডুকরে কাঁদছে, পাড়া গ্রামের অন্যান্য লোকজন সবাই খুব কষ্ট পাচ্ছে। কারণ ওনার বাবা না খুব ভালো মানুষ ছিলেন, খুব সহজ সরল একজন ভালো মানুষ ছিলেন। উনি নিজে এত গরিব ছিলেন, ওনার নিজের এত টাকার প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু তবুও ওনার দোকানে যদি কোনো বাচ্চা এসে একটু বাদাম চাইতো, কি একটু ছোলা চাইতো, কি একটু মুরগি চাইতো, উনি কিন্তু সামান্য একটু হলেও বিনা পয়সাতেই দিয়ে দিতেন, যে ঠিক আছে বাচ্চা মানুষ খেতে চাইছে দিয়ে দিই। তো এই জিনিসগুলো গ্রামের লোকেরা সবাই জানতো। তো তারা প্রত্যেকেই খুব কষ্ট পায় ওনার এইভাবে অকালে চলে যাওয়াটায়। এবার কিছু করার নেই, মারা গেছে, তার শেষকৃত্য তো করতে হবে। এবার তখনকার সময় কিন্তু এখনকার মতো ব্যবস্থাপনা তো ছিল না। তখন যেটা হতো যে ওখানকার শ্মশানে কাঠ জ্বালিয়ে, তারপরে যেভাবে হয় আর কেরোসিন তেল দিয়ে এভাবেই পোড়ানোর ব্যবস্থা হতো। এবার মানুষের অসহায়তা কোন লেভেলে যেতে পারে ভাবুন। এই যে একটা মানুষ মারা গেল, তো সেই মানুষটাকে দাহ করার জন্য কাঠের দরকার, কেরোসিন তেলের দরকার, এবার সেটা কিনতেও তো টাকা লাগে। তখন ওনাদের এমনই অবস্থা যে সংসারে বিশেষ কোনো টাকা পয়সাই নেই। এবার ওনার শেষ কাজটা তার ছেলেকে করতে হবে। এবার গ্রামের লোকেরাও গরিব গুর্ব মানুষ, তবুও তারা যে যতটুকু পেরেছে টাকা পয়সা দিয়ে কিছু কাঠ আর তেল কিনে আনে। এবার নিয়ে যাওয়া হয়েছে। এবার ওনার তো উনি যেটা লিখেছেন যে আমার তো তখন বয়স কম ছিল, আমি তখন শুধু এটুকু বুঝতে পারছি যে একটা কিছু খুব খারাপ হলো। এই যে আমার বাবা চলে গেল, আমি আর বাবাকে দেখতে পাবো না, তার গলার আওয়াজ শুনতে পাবো না, তাকে ছুতে পারবো না। কিন্তু সেটা যতটা আমার মনে আসে, তার থেকেও বেশি আমার ওই ছোট অবস্থায় মনে আসছে যে আমি কি হারিয়ে ফেললাম। এবং তারপরে যখন উনি ওনার মায়ের দিকে তাকাচ্ছে এবং ওনার বোনের দিকে তাকাচ্ছে, তখন ওনার মনে ভাবনা আসে, ওইটুকু ছোট ছেলে, তার বয়স তখন ওই 10 বছর হবে। তখন সে 9-10 বছরের একটা ছেলে ভাবছে যে কালকে আমার বোন কি খাবে, আমি না হয় না খেয়ে থাকবো, মা না হয় না খেয়ে থাকবো, কিন্তু আমার বোন তো না খেয়ে থাকতে পারে, ও তো বাচ্চা খুব। ভাবুন, একটা বাচ্চা ছেলে, সে আবার তার বোনের কথা ভাবছে যে আমার বোন কি খাবে কালকে, বাবা তো চলে গেল, বাবা থাকলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা, উনি কিছু না কিছু ব্যবস্থা করতো, কিন্তু কালকে আমার বোন কি খাবে। উনি বলছেন যে এই কষ্টে বুকের ভিতরে আমার তোলপাড় হচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারছি না, আমার কোনো চোখে জল আসছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, তো গ্রামের লোকেরাই তাকে শ্মশানে নিয়ে যায় এবং ওনাকেও নিয়ে যায়, যেহেতু কাজটা ছেলে হিসেবে তো তাকে কিছু কাজ করতে হবে। এবার কাজ যখন শুরু হয়েছে তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়, হালকা হালকা, খুব বেশি জোরে না, হালকা বৃষ্টি। এবার কাঠের মধ্যে সেই বৃষ্টির জল লাগছে। এবার যখন তাকে দাহ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে একটু কাঠও কম পড়েছে, একটু তেলও কম পড়েছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি ওয়েদারটা শুকনো হতো তাহলে হয়তো ব্যাপারটা ওরকম হতো না, কিন্তু যেহেতুই তার আগে একটা ঝিরঝিরি বৃষ্টি হয়, কাঠের গায়ে জল লেগে যায়, ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এটা নাকি গ্রাম বাংলায় এটা অনেক ক্ষেত্রেই নাকি হতো, যেটা উনি লিখেছেন, যেটা অনেক সময় শোনা যেত, হয়তো আপনারা যারা শ্রোতারা শুনছেন, যে এমনও কিছু গরিব মানুষ থাকতো গ্রামে যাদের ওইটুকু কাঠ কেনা বা তেল কিনে দাহ করারও ক্ষমতা থাকতো। তো তারা কি করতো নাকি, এরকম বীরভূম বাঁকুড়ার দিকে গ্রামের দিকে নাকি এটা হতো আগে, যে বালি চাপা দিয়ে দিত, বা জলে ভাসিয়ে দিত মৃতদেহ, কারণ তাদের পক্ষে দাহ করার জন্য কাঠ তেল এগুলো জোগাড় করার মতো পয়সা থাকতো না। যাই হোক, তো যখন দাহর মাঝামাঝি পর্যায়ে চলে গেছে, তো তখন দেখছে যে কাঠ কম পড়ছে, কিন্তু তখন আর কাঠ কিনে আনার মতো ক্ষমতা তাদের নেই। এবার কি করবে? তো তখন গ্রামের লোকজন ওনাকে বলে যে দেখ, কিছু করার তো নেই, এখন আর কাঠ কেনার মতো পয়সাও নেই,
তো যাই হোক, সামনে নদী ছিল, বলছে এই নদীর জলে তাহলে ভাসিয়ে দেওয়া হোক। তো এই অবস্থাতেই আধা হওয়ার পরে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এবং ভাবুন, একটা 9-10 বছরের ছেলেকে এই এত কিছু এক্সপেরিয়েন্স করতে হচ্ছে সামান্য এইটুকু বয়সে। মানে সমাজটা যে কতটা ক্রূর, সমাজে মানে কিছু কিছু মানুষ, ওই মহাজনের মতো কিছু কিছু লোভী মানুষের জন্য যে একটা পুরো পরিবার শেষ হয়ে যায়, একটা মানুষ শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এত ছোট বয়সেই উনি সমস্তটা বুঝে যান। এবং যখন উনি বুঝতে পারলেন যে টাকার অভাবে পুরোপুরি কাঠ কেনা গেল না, তখন ওনার চোখ থেকে দুফোঁটা জল পড়ে। এবং উনি মনে মনে ভাবে যে তার মানে আমাদের মতো গরিব মানুষদের না বেঁচে থাকার অধিকার আছে, এবং মানুষ যে মরে যাবে, সেই মরে যাওয়ার পরেও মানে যাকে বলে শান্তি নেই, কারণ সেখানেও টাকা পয়সার দরকার। মানে একটা ছোট্ট বয়স, একটা ছোট্ট নরম একটা মন, মাত্র 9-10 বছর বয়স, একটা ফুলের মতো সুন্দর একটা মনে কত দুঃখ, কত কষ্ট যেন জমে যাচ্ছে, তাই না? যাই হোক, এইসব পর্ব মিটে গেল। এবার উনি না মানে বিভূতিভূষণবাবু লিখেছেন যে বাবা চলে যাওয়ার পরে আমি যেন কীরকম বৈরাগী টাইপের হয়ে গেলাম। বাড়িতে আসতাম, আবার বাড়িতে আসতাম না, বাড়িতে এলেই দেখতাম মা কাঁদছে, বাবার জন্য চোখের জল ফেলছে, বোন খিদের জ্বালায় কাঁদছে। আমার মানে আমার এগুলো দেখতে খুব খারাপ লাগতো। মানে আমি বাড়ি যেতাম না, কারণ আমার বাড়ি গিয়ে এই জিনিসগুলো দেখলে খারাপ লাগতো। আবার আমি বাড়ি এই কারণে যেতাম, কারণ আমার মাকে খুব মনে পড়তো, আমার বোনকে খুব মনে পড়তো, সেই জন্য আমি আমার বাড়ি যেতাম। তো উনি কী করতেন, উনি না ওই শ্মশানে ঘুরে বেড়াতেন, ওই শ্মশানের ওই জায়গাটা উনি ঘুরে বেড়াতেন, কারণ ওনার মনে হতো যে এই জায়গাতেই আমি বাবাকে শেষবারের মতো রেখে গেছিলাম। ছোট মন, বাচ্চা মন, এবং উনি যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, উনি তো আর কারোর সাথে নিজের দুঃখ, কষ্ট, মনের জ্বালা এগুলো তো আর উনি কারোর সাথে শেয়ার করতে পারছিলেন না। ফলে ওনার মনের ভিতরটা উথাল পাথাল হলে উনি কাউকে বলতে পারতেন না, ওনার এত কষ্ট হতো। আর উনি ওনার বাবাকে ভীষণ ভালোবাসতেন। ওনার বাবা ওনাকে সব জায়গায় নিয়ে যেতেন, সমস্ত মনের কথা বলতেন, তাই বারবার উনি ছুটে ছুটে শ্মশানে আসতেন। আর ওনার মনে হতো উনি শ্মশানে যেন ওনার বাবাকে দেখতে পাচ্ছে। কখনো উনি বসে থাকা অবস্থায় ওনার বাবাকে দেখে, কখনো উনি দাঁড়িয়ে থাকা অবস্থায় ওনার বাবাকে দেখে। উনি কখনো সামনে যেত না, কিন্তু উনি এরকম দেখতো, আর যখনই উনি ওনার বাবাকে দেখতো ওনার খুব ভালো লাগতো। তো এরকমভাবেই উনি বহু সময়, দিনে, সকালে, দুপুরে, কখনো কখনো সন্ধেবেলাও অনেকটা সময় উনি শ্মশানে কাটাতেন। আর যখনই শ্মশানে অন্য কোনো এরকম কোনো দেহ সৎকারের জন্য আনা হতো, উনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখতেন। ওনার একটা অদ্ভুত রকমের যেন একটা ফিলিংস কাজ করতো। এবং উনি স্কুলে যাওয়া একদমই ছেড়ে দিয়েছিলেন। এরকম করেই এদিক ওদিক ঘুরে বেড়াতেন। ও কেউ যদি ডেকে টুকে একটু খেতে দিত উনি খেতেন, নাহলে ওই রাতে বাড়ি ফিরে কখনো ভাতের সাথে শাক, বেশিরভাগ দিনই ভাত, শাক বা ভাত আলু সেদ্ধ, এটাই উনি খেতেন। এবং ওনার খুব খারাপ লাগতো, ওনার মাকে দেখে ওনার ভীষণ খারাপ লাগতো, বোনকে দেখে খুব কষ্ট হতো যে বোন ঠিকমতো খেতে পাচ্ছেন, ওনার মা সেটা নিয়ে খুব কান্নাকাটি করতেন। এইভাবেই কিন্তু ওনার মানে উনি আস্তে আস্তে এগুলো দেখেই ওনার দিন কাটছিল। তো ওই যে বললাম উনি শ্মশানে প্রচুর সময় কাটাতেন, আর উনি ওনার বাবাকে রীতিমতো দেখতে পেতেন। তো ওখানে একবার একজন সাধক এসেছিলেন। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে প্রচুর সাধক যারা আছেন তারা বিভিন্ন শ্মশানে সাধনা করে। যেমন দেখবেন তারাপীঠ মহাশ্মশানে প্রচুর কাজ হয়, প্রচুর সাধক আসেন, তারা সিদ্ধি লাভ করেন, তারা সাধনা করেন, তাদের মতো করে পুজো আর্চা করেন। তো ওই শ্মশানেও, গ্রামের ওই শ্মশানে একবার এক সাধক এসেছিলেন। তো উনি তো ওখানে দিনরাত ঘুরে বেড়াতেন। তো ওই সাধক একদিন ওনাকে ডেকে বলছে যে এই ছোকরা, তুই এভাবে কেন ঘুরে বেড়াচ্ছিস? তোর বাড়ি নেই, ঘর নেই, পড়াশুনো নেই, তুই স্কুলে যাস না? তো তখন উনি বলেছেন না, আমার বাড়ি ঘর আছে, সে না থাকার মতোই, আর আমি স্কুলে যাই না। তখন বলছে কেন? তখন বলছে যে আমার অত পয়সা নেই, আমার বাড়ি থেকে যে আমাকে পড়াবে সেই পয়সা নেই, আমাদের দুমুঠো খাওয়া জোটে না, আমার বোন কত ছোট আমার থেকে, ওকেই মা ঠিক করে পেট ভরে খেতে দিতে পারে না, কি করব বাড়ি গিয়ে, তাই আমি শ্মশানে ঘুরে বেড়াই। তো তখন ওনার থেকে সেই সাধক পুরো বিষয়টা জানে যে ওনার জীবনে কী কী ঘটেছে, কেন এরকম বলছে। তো এগুলো যখন ওই সাধক শোনে, ওনারও খুব খারাপ লাগে। স্বাভাবিক, একটা বাচ্চা ছেলে যার এই সময় পড়াশুনো করার কথা, খেলাধুলা করার কথা, সে কিছুই করছে না, একদম রোগা চেহারা, অপুষ্টিতে শরীরে ভরপুর, সে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তো সবটা যখন এই সাধক শোনে, সে বলে যে আচ্ছা, তোর ভালো থাকতে ইচ্ছে করে,
তখন বলছে হ্যাঁ ভালো থাকতে ইচ্ছে করে। বলছে তোর ভালো খেতে ইচ্ছে করে? বলছে হ্যাঁ আমার ভালো ভালো খেতে ইচ্ছে করে। তো তখন বলছে আচ্ছা তোকে যদি আমি এইগুলো বলি যে তুই ভালো খেতে পাবি, ভালো পড়তে পারবি, কিন্তু তুই আজকের পর থেকে আর কখনো তোর বাবাকে দেখতে পাবি না। আবার যদি আজকের পর থেকে রোজ তুই তোর বাবাকে দেখতে পাস, তাহলে তুই কোনোদিনও ভালো খেতে পারবি না, ভালো পড়তে পারবি না। তোর জীবন যেমন এখন চলছে বাউন্ডুলে হয়ে, সেরকমই চলবে। তো তুই কোনটা বেছে নিবি? একটা অদ্ভুত এরকম একটা শর্ত দেয় ওনাকে। তো উনি তো তখন একদমই নিহাতি ছোট বাচ্চা ছেলে ছিল। তো উনি কিছু না ভেবেই বলে যে না, আমি এই ভালো আছি, প্রায় রোজই আমি একদিন অন্তর হোক বা প্রায় রোজই আমি বাবাকে এখানে এলে দেখতে পাই। তো আমার ঠিক আছে, আমার অত আজকাল আর খিদেও পায় না। হ্যাঁ খারাপ লাগে মা বোনের জন্য, যদি বোনটা একটু পেট ভরে খেতে পারে আমার খুব আনন্দ হবে। বাকি আমার যেমন চলছে সেরকম হলেই যথেষ্ট। গ্রামে কেউ কেউ আমাকে ডেকে, আমি যদি দুপুরবেলা কারোর বাড়ির সামনে দিয়ে যাই, সে আমাকে ডেকে দুটো খেতে দেয়। আর আমি যতটুকু জানি আমার বোনকেও কেউ না কেউ দুটো এসে খাইয়ে দিয়ে যায়। তো ঠিক আছে, আমি আমার বাবাকে দেখতে পাই, এটাই আমার ভালো লাগে। তো তখন এই কথাটা শুনে ওই সাধক না খুব অভিভূত হয়ে যায় যে একটা বাচ্চা ছেলে যার পেট ভর্তি খিদে, সে ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো পড়তে পায় না, রোগা শীর্ণ শরীর, সে বলছে যে সে অভুক্ত থাকতে রাজি আছে শুধু যদি সে তার বাবাকে দেখতে পায়। একটা বাচ্চা ছেলে তার বাবাকে কতটা ভালোবাসলে, কতটা তার প্রতি টান আকৃষ্ট হলে তবেই কথাটা বলতে পারে। একটা বাচ্চা ছেলে সে তো বলতেই পারে যে হ্যাঁ আমি খেতে ভালোবাসি, আমি খাবো, আমি খেতে চাই, পড়তে চাই, ভালো থাকতে চাই। সে এগুলো না চুজ করে সে এটা চুজ করলো যে সে তার বাবাকে দেখতে পায়, যেন সেটাই তার কাছে সব, তাতেই তার পেট ভরে যাবে। তো উনি না তখন কিছুক্ষণের জন্য না অবাক হয়ে গিয়ে ওনার দিকে এক অদ্ভুত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই সাধক। এবং উনি ছোট হলেও ওনার সেই দৃষ্টিটা না আজও মনে আছে। উনি লিখেছেন যে আমার আজও সেই দৃষ্টিটা মনে আছে, যে সেই সাধক আমার দিকে ঠিক কীভাবে চেয়েছিল। এবং উনি অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে আমাকে বলে যে তোর মধ্যে একটা আলাদাই ক্ষমতা আছে, আমি দেখে নিয়েছি, তুই পারবি, তোর দ্বারাই হবে, তুই কিচ্ছু চিন্তা করিস না। তুই আজকে যা আছিস, যা কষ্ট তোর আজকে হচ্ছে সেটা খুব সাময়িক, এই সময় তোদের খুব তাড়াতাড়ি কেটে যাবে। এবং এরপরে তোর জীবনে যে কীরকম একটা সময় আসতে চল সেটা হয়তো তুই নিজেও জানিস না। সব হবে, তুই আজকে যা যা পাচ্ছিস না, যা যা করতে পারছিস না, যা যা খেতে পাচ্ছিস না, সব তোর জীবনে আসবে, অনেক অনেক বেশি করে আসবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এইবারে বিভূতিভূষণ বাবুর তো এই সমস্ত কথা শুনে উনি তো কিছু বুঝতেই পারছে না। বয়সটাও ওনার খুব কম ছিল, তাই উনি ভাবছেন যে ইনি এত কথা বলছে, আর সেই সময় ওনার প্রচণ্ড খিদে পেয়েছে। তো স্বাভাবিকভাবেই বাচ্চা ছেলে, তাকে এখন এই সমস্ত কথা বলেছে, অথচ তার পেটে রয়েছে খিদের জ্বালা। তো উনি এদিক ওদিক তাকাচ্ছে। তো তখন ওই যিনি সাধক ছিলেন তিনি বলছে যে তোর খিদে পেয়েছে না? তো তখন উনি বলেছেন হ্যাঁ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো তখন ওই সাধক ওনাকে একটা আপেল দিয়েছে, একটা ছোট্ট আপেল, এমন না যে খুব বিশাল বড় একটা আপেল, একটা ছোট্ট আপেল দিয়েছে, বলেছে যে এটা আমার পুজোর প্রসাদ, তুই খেয়ে নে। এবার বাচ্চা ছেলে প্রচণ্ড খিদে পেয়েছে, ওইটুকু একটা আপেল দেখে তো ভাবলো যে দূর, এইটুকু আপেল খাবো, এতে আমার তো খিদেই মিটবে না। তো ওটা তাড়াতাড়ি হাত থেকে নিয়ে উনি কি করেছে, খেতে খেতে ওই শ্মশান থেকে বেরিয়ে গেছে। এইবারে উনি যখন ওটা খেতে খেতে শ্মশান থেকে বেরিয়েছে, দেখুন তখন ওনার বয়স কম ঠিকই, কিন্তু একটা ওইটুকু ফল খেতে কত সময় বা লাগতে পারে। তো উনি যখন ওই ফলটা খাওয়া শুরু করেন, উনি দেখছে যে উনি ফলটা খাচ্ছে, কিন্তু ফলটা না উনি 1 কামড় 2 কামড় 3 কামড় 4 কামড় 5 কামড় 6 কামড় দিয়ে খেয়ে যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে, কিন্তু ফলটা শেষ আর হচ্ছে না। তো অনেকক্ষণ পরে ওনার এটা না খেয়াল হলো যে আরে আমি ফলটা খাচ্ছি, কিন্তু ফলটা আমার খাওয়াটা শেষ হচ্ছে না কেন, এরকম তো হওয়ার কথা নয়। তো তখন ওনার বিষয়টা বেশ অবাক লাগে। এবং ওই যে প্রত্যেকটা বার উনি খাবারটা যখন গিলছেন চিবিয়ে, তখন না ওনার মনে হচ্ছে যেন আমরা যেমন খুব ভালো করে পরিপাটি করে ধরুন ভাত ডাল মাছ মাংস সব কিছু দিয়ে খুব পরিতৃপ্তি করে খেলে আমাদের যেরকম একটা অনুভূতি হবে বা আমাদের যেরকম একটা পরিতৃপ্তি আসবে, একদম সেই রকম পরিতৃপ্তি ওনার আসে। এবং উনি না খুব অবাক হয়ে যান যে আমি একটা সামান্য ছোট্ট একটা আপেল খেলাম, সেই আপেলটা খেতে আমার এত সময় লাগলো, আর প্রত্যেকবার যখন আমি ঢোক গিলছি
আমার কীরকম মনে হচ্ছে, আমি মাংস খেলাম, মাছ খেলাম, ভাজা খেলাম, ডাল খেলাম, চাটনি খেলাম, হ্যাঁ। আর এরকম ভালো খাবার উনি হয়তো জীবনে কয়েকবারই কোনো ভোজ বাড়িতে গিয়ে খেয়েছে। তো ওনার না খুব অবাক লাগে এবং উনি ব্যাপারটায় খুব অবাক হয়ে যায়। এবং তখন না মানে ছোট থাকলেও বলেন না যে অভাব মানুষকে অনেক বেশি পরিণত করে দেয়। তো ওনার মনে হয় যে আরে আমি যদি ওই সাধকের থেকে আরও 2টো ফল চেয়ে নিয়ে আসি, তাহলে আমার বোন আর আমার মা যদি খায় তাহলে ওদেরও এরকম ভালো লাগবে। তো তখন উনি আবার দৌড়ে গেছে ওই সাধকের কাছে শ্মশানে। তো তখন দেখছে যে সাধক ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর ওকে দেখে হাসছে। তো তখন উনি বলছে যে আমাকে 2টো ফল আরও দেবে, 2টো প্রসাদ আরও দেবে, কারণ আমি জানি বাড়িতে আমার মা, আমার বোন এরা না খেয়ে আছে। তো তখন না উনি হাসছে, মানে কোনো উত্তরও দিচ্ছে না, কিছুই করছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো তখন না উনি মানে পুরো পায়ে পড়ে গেছে যে দাও না গো, আর 2টো ফল দাও না, তুমি আমাকে যা বলবে আমি না হয় তোমায় কাজ করে দেবো। আমি গ্রামেও এরকম অনেকের বাড়ির অনেক কাজ করে দিই, তারা আমাকে কখনো কখনো 2টো খেতে দেয়, কখনো মুড়ি দেয়, কখনো পান্তা ভাত দেয়, তো তুমি আমাকে একটু দাও না এই 2টো ফল। তো তখন উনি বলছে যে তুই আমার শিষ্য হবি। তখন মানে এই মানে গুরু জিনিসটা কি, শিষ্যত্ব কি, এগুলো বোঝার মতো বয়স তো ওনার ছিল না। তো ওনার খুব মানে অত আর মাথা চিন্তা করেন, উনি বলেন হ্যাঁ আমি শিষ্য হব। তখন উনি বলল যে ঠিক আছে, আমি তোকে 3টে ফল দেব, 2টো আমি এরকম আপেল তোকে দেব, আর একটা তোকে দেব সেটা হচ্ছে আম। একটা আম দিয়েছে, মানে একদমই কাঁচা একটা আম দেয়, বলে যে এই 2টো আপেল তুই তোর মাকে আর একটা তোর বোনকে দিবি, আর এই যে একটা তোকে কাঁচা আম দিলাম, ভুলেও কিন্তু এই আমটা তুই খাবি না, তুই এই আমটা তোদের বাড়ির যে দাওয়া রয়েছে সেই দাওয়ার মাটি খুঁড়ে পুঁতে দিবি। আর পুঁতে দিয়ে ওনাকে বলে যে তোকে একটা ফুল দিচ্ছি, ওই ফুলটা যখন ওই মাটিটা তুই চাপা দিবি তখন এই ফুলটাও সাথে সাথে চাপা দিয়ে দিবি। তখন উনি বলছে যে এই আমটা, কাঁচা আম দিয়ে কী হবে? বলছে তুই দিয়ে দে, তারপর তুই কালকে আসিস, কালকে এসে তুই নিজেই আমাকে জিজ্ঞেস করবি, আমাকে কিছু বলতে হবে না। তো তখন উনি আর অত বাচ্চা ছেলে অত আর মাথায় ঢোকেনি, ও ওই 3টে ফল নিয়ে চলে এসেছে। তো আসার পরে যথারীতি একটা মাকে দিয়েছে আর একটা বোনকে দিয়েছে। তোর মা জিজ্ঞেস করছে যে কি এই আপেল কোথা থেকে পেলি, কারণ আপেল তো আর গ্রামে কারোর বাড়ির গাছে হবে না। তো বলেছে যে আমাকে একজন এরকম পুরোহিত সাধক ছিল, তো সে আমাকে এটা দিয়েছে প্রসাদ, তোমরা খাও, আমিও খেয়েছি, খুব ভালো খেতে, দেখো খাওয়ার পরে কীরকম মাছ মাংসের খাওয়ার মতো হবে। এবার ওনার মা না অত বুঝতে পারেনি, ভেবেছে বাচ্চা ছেলে, মানে অনেক মানে পেট ভরে তো আর খেতে পায় না, তো হয়তো ভেবেছে এটা খেয়ে খুব ভালো লেগেছে তাই হয়তো এরকম বলছে। তো উনি নিজেও খেয়েছে আর মেয়েকেও দিয়েছে। এবার ওর মা যখন খেয়েছে তখন ওর মা বলছে তুই এই ফল কোথা থেকে পেলি। মানে ওনার মাও যখন খেয়েছে ওনার একদম সেম ফিলিংস হয়েছে, যেন ওই মাছ মাংস মন্ডা মিঠাই একসাথে খেলে যেরকম একটা পরিতৃপ্তি হবে, যেরকম একটা বিষয় হবে, এক্স্যাক্ট সেই রকমই জিনিসটা কিন্তু ওনারও মনে হয়। এবং ওনার মানে যে বোন ছিল সে তো ছোট, সে খেয়ে দিয়ে সুন্দর শুয়ে পড়েছে, কারণ মানে যেটা উনি লিখেছেন ইমেলে বিভূতিভূষণ বাবু, যে আমি তো তখন ছোট ছিলাম, আমি বুঝতাম না, অনেক পরে বুঝতে পেরেছি আমার বোন খুব কাঁদতো এবং গ্রামেরও সবাই বলতো তোমার মেয়ে খুব কাঁদে। আর এটা শুনে না ওনার মা খুব কান্নাকাটি করতো, কারণ ওনার মা জানতো যে ওনার মেয়ের মানে বাচ্চাদের কি হয়, পেট না ভরে যদি তারা শুয়ে পড়ে, পেট ভরে খাবার না খায়, তাহলে তো তারা কাঁদবেই খিদের জন্য। একটু বড় হলে না হয় ঠিক আছে বুঝতে পারবে, বা জল খেয়ে নিল একটু বেশি করে, পেটটা তখনকার মতো ভরে গেল, কিন্তু বাচ্চাদের তো আর সেটা হয় না। তো সেদিন ওনার বোন একদম ওরকম পরিতৃপ্তি করে খেয়ে ওরকম করে সুন্দর ঘুমোচ্ছে। ওনার মা বলছে তুই এটা কোথায় পেলি, কোথায় পেলি? তো ও পুরোটাই বলেছে। আর যখন ও ঘরে গিয়ে ওর মাকে আর বোনকে ওই আপেলটা দেয়, তখন ওই বাড়ির দাওয়া এসে, ওদের বাড়িটা তো খুব একটা বড় ছিল না ওনাদের, তো সামনে এসে ওই ছোট্ট আমটা ওভাবেই মাটিতে পুঁতে দিয়েছে, আর তার সাথে ওই যে ফুলটা দিয়েছিল ফুলটা দিয়েছে। তো সেটা ওর মাকে বলেছে। এবার ওর মা তো খুব অবাক হয়ে গেছে যে কে, সেই বলছে যে চল আমি তাকে গিয়ে প্রণাম করে আসি। এত মানে এটা এত সাধারণ ফল তো কিছু ছিল না, উনি খেয়েই বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো ফল নয়। আর ওইটুকু ছোট একটা আপেল খেয়ে ওনার মা তো একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষ, তারও পুরো পেট ভরে গেছে আর ওরকম একটা পরিতৃপ্তি হচ্ছে, এটা অবশ্যই স্বাভাবিক নয়, সেটা বোঝাই যায়। তো উনিও সেটা বুঝতে পারলেন। তো তখন
আহ, ও মা মানে দেখছে যে সন্ধে হয়ে গেছে, তো ভাবছে যে সন্ধেবেলা আবার বাচ্চাদের নিয়ে শ্মশানে যাবে, তো বললো যে ঠিক আছে আমরা কালকে সকালবেলা যাব। এবারে ওনার মা সকাল সকালই ঘুম থেকে উঠতেন, তো ঘুম থেকে যখন উঠেছে উনি না মানে মানে জাস্ট ঘরের বাইরে বেরিয়েই উনি প্রচণ্ড অবাক হয়ে গেছেন। এবার অবাক হওয়ার পিছনে একটা খুব অদ্ভুত কারণ ছিল। সেই কারণটা হচ্ছে উনি দেখছে যে ওনাদের বাড়ির দাওয়ায় একটা মাঝারি মাপের, বলা যেতে পারে একটা মাঝারি মাপের একটা গাছ, আর সেটা হচ্ছে একটা আম গাছ। আর শুধুমাত্র মানে ওদের কিন্তু ওই দাওয়ায় কোনো গাছ মানে ওরকম আম গাছ কিছু ছিল না, একটা জবা ফুলের গাছ ছিল, একটা করবী ফুলের গাছ ছিল, কোনো আম গাছ ছিল না। কিন্তু ওনার মা দেখছে যে একটা মাঝারি দৈর্ঘ্যের একটা বেশ মানে বেশ বড়ই সেটা বলা যেতে পারে, আম গাছ হিসেবে সেটা মাঝারি দৈর্ঘ্যের হলেও বেশ একটা বড় গাছ। এবং শুধুমাত্র গাছ নয়, সেই গাছে কিছু কাঁচা আম রয়েছে আর কিছু পাকা আম রয়েছে, মানে পাকা কাঁচা দুরকম মেশানো আম ওই গাছে হয়েছে। এবার রাতারাতি হঠাৎ করে একটা গাছ বেরিয়ে সেটা এতটা বড় হয়ে গেল এবং সেই গাছে আম ধরলো, এটা কিন্তু সত্যি একেবারেই স্বাভাবিক বিষয় নয়, এটা খুবই অবাক করার মতো ব্যাপার। তো মানে উনি না মানে প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং উনি অবাক হয়ে যায়, একটু ভয়ও পায়, নিশ্চয়ই ঘরে চলে আসে। এবং কারণ ওনার ছেলে ওনাকে আগের দিন বলেছিল যে এরকম একটা আম ওই সাধক দিয়েছিল, উনি পুঁতে দিয়েছিল। তো উনি ঘরে চলে এসে না মানে ওনার ছেলেকে ডাকছে, বলছে এই তুই কি কালকে আম গাছ পুঁতেছিলি কোনো? এবার যদিও একটা আম গাছ যদি পুঁততো তাহলে তোর মা দেখতে পেত, আর এত বড় একটা গাছ নিশ্চয়ই পোতা যায় না, আর সেই গাছে রীতিমতো ফল ধরে গেছেন। এবার মানে উনি তো খুব অবাক হয়ে গেছে। আর বিভূতিভূষণ বাবু উনিও ছোট ছিলেন, কিন্তু উনিও ব্যাপারটা যখন দেখে যে ওরকম গাছ ভর্তি কাঁচা পাকা আম হয়েছে, এবং উনি ছোট মানুষ তো একটা আম মানে উঠে যখন উনি এটা দেখে, উনি কি করেছিল গাছে উঠে যায়, উঠে গিয়ে একটা আম পেড়ে নিয়ে এসে উনি আম খায়। মানে উনি বলছেন যে সেই আমের যে কি অপূর্ব স্বাদ, সেই মিষ্টত্ব, মানে সেটা বাজারে কেনা যত দামি আমই হোক না কেন, ওই স্বাদ ওই গন্ধ ওটা সম্ভব নয়। এবং রাতারাতি একটা ছোট্ট কাঁচা আম থেকে কি করে এত বড় গাছ হলো এবং সেই গাছে ফলনও হয়ে গেল, কিছু আম পেকেও গেল, এটা কিন্তু কারোর মাথায় ঢুকলো না যে বিষয়টা হলো কি করে। এবং এটা তো খুব স্বাভাবিক বিষয় না, এটা অবশ্যই একটা অদ্ভুত অস্বাভাবিক বিষয়। তো সকাল ঠিকঠাক হতেই ওনারা মানে উনি ওনার মা ওনার বোন তিনজনে মিলেই মানে ওনার মাই আর কি বললো যে ওই সাধকের কাছে আমাকে নিয়ে যাও, আমাকে জানতেই হবে উনি কে, উনি তো কোনো সাধারণ মানুষ নন, কিন্তু সাক্ষাৎ মনে হয় ভগবান, নাহলে এইরকম বিষয় হয়। এবং ওই আম মানে ভীষণ মিষ্টি, মানে প্রচণ্ড সুমিষ্ট আম। যাই হোক, এবার এদিকের কথা বলি, এখানেও একটা অদ্ভুত বিষয়, মানে পরতে পরতে ওনার জীবনে যাকে বলে খুবই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। তো যখন উনি ওনার মা আর বোনকে নিয়ে শ্মশানে যায়, মানে ওখানে ওই সাধক একটা মানে ওই ডালপালা দিয়ে একটা পাতার কুটির বানিয়ে ওখানে উনি ছিলেন। তো উনি গিয়ে দেখে ওখানে ওই পাতার কুটিরও নেই আর ওই সাধকও নেই। অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু পাওয়া যায় না। আর ওই শ্মশানটায় কিন্তু খুব বেশি আশেপাশে লোকজন কেউ কিছুই ছিল না, কারণ আমি আজ থেকে প্রায় ধরুন 70 বছর আগেকার কথা বলছি। তো সেই সময় গ্রামের এক প্রান্তে যে শ্মশান ছিল, সেই শ্মশানের এরিয়ার আশেপাশে না কেউ ভয় খুব একটা যেত না, আর ওখানে আশেপাশে বাড়িঘরও খুব একটা ছিল না। তো বুঝতেই পাচ্ছেন সব মিলিয়ে বিষয়টা ওনার কাছে খুবই অবাক লাগে যে এই সাধকের সাথে আমার এত কথা হলো, তিনি আমাকে এত কিছু বললেন, অথচ আমি এখন মা বোনকে নিয়ে এলাম, সেই সাধককে তো আমি দেখতে পেলাম না। ওনার মাও বারবার জিজ্ঞেস করে যে তুই এখানেই দেখেছিলি তো? বলছে হ্যাঁ মা, আমি এখানেই দেখেছিলাম, উনি আমাকে এগুলো বলেছে, আমাকে এগুলো দিয়েছে, উনি আমাকে বলেছে আমি ওনার শিষ্য হব কিনা। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু ওই সাধককে আর ওখানে পাওয়া গেল না। এইবারে তখন ওনারা সকলেই বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে এসে ওরা ভাবে যে কি হলো ব্যাপারটা। আর বিভূতিভূষণ ভাবুন না একটুখানি মনে মনে, ছোট হলেও মনে মনে একটা চিন্তা আসে যে এত কথা হলো, উনি আমাকে ফল খেতে দিলেন, তার জায়গা থাকার সেই কুটিরটাই বা গেল কোথায়, আর সেই মানুষটাই বা গেল কোথায়। যাই হোক, তো তখন ও কী করেছে, বাড়ি থেকে আবার কিছুক্ষণ পরে উনি বেরিয়ে এসে আবার ওই ঘুরতে ঘুরতে শ্মশানে আসে। তো এইবার যখন শ্মশানে এসছে তখন দেখছে যে ওই কুটিরটাও রয়েছে সেই জায়গাতেই যেই জায়গায় উনি আগের দিন দেখেছিল, এবং সেইখানে
ওই সাধকও দাঁড়িয়ে রয়েছে এবং ওনাকে দেখেই তো উনি ছুটে গেছে, গিয়ে বলছে যে আপনি এখানে, আমি মা বোনকে নিয়ে এসেছিলাম, মা আপনার সাথে একটু দেখা করতো, কিন্তু আপনি তো এখানে ছিলেন না। তো তখন ওই সাধক বলছে যে তুই ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না, আমি ইচ্ছে করেই, আমি এখানেই ছিলাম, আমি দেখেছি তুই এসেছিলি, কিন্তু আমি তখন নিজে সূক্ষ্ম দেখেছিলাম, তাই জন্য তুই আমাকেও দেখতে পাসনি তোরা কেউই, আর আমারই কুটিরটাকেও দেখতে পাসনি। তো তখন ওনার না মানে বাচ্চা তো তখন বলছে, মানে ওনার না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে, বলছে কি করে এরকম হলো, তুমি এখানেই ছিলে? বলছে হ্যাঁ তুমি এখানেই ছিলে। বলছে তাহলে বলো তো আমার মা কী রঙের শাড়ি পরেছিল? তো তখন বলছে এই রঙের শাড়ি পরেছিল। এইবার ওনার তো খুবই অবাক লাগে। তো তখন ওই সাধক বলল যে তুই আমার শিষ্য হবি তো? বলছে হ্যাঁ আমি তোমার শিষ্য হব। তো তখন উনি বলছে যে ঠিক আছে, আমি দেবী মহামায়ার সাধনা করি, তোকেও আমি সেই পথ দেখাবো, কিন্তু আমি যেভাবে বলবো, যা যা বলবো তোকে সেভাবে সেইটা সেরকমভাবেই কিন্তু করতে হবে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে প্রথমেই আমি তোকে বলবো যে দেখ তুই তো ছোট মানুষ, আর তোর বাড়িতে ছোট বোন আছে, তোর মা আছে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোদের পেট ভরে খেতে হবে। তোর তোর এখন যা বয়স বা তোর পরিবারের এখন যা অবস্থা, তাতে তোদের সবার আগে অন্ন সংস্থান হওয়াটা দরকার। তো তখন বুঝেছে হ্যাঁ সেটাও ঠিক। তো তখন বলে যে তুই এখন বাড়ি যা, বাড়ি গিয়ে গাছে যত আম পেকেছে সব আমগুলোকে পেড়ে ফেল, পেড়ে তুই আর মা গিয়ে ওই আমগুলো বাজারে বেচ, দেখবি তোদের তাতে ভালোই লাভ হবে। এবং এই কথা বলে সাধক কিন্তু ওনাকে পাঠিয়ে দেয় বাড়িতে, যে যা গিয়ে এটা করে আয়, এই মানে আমগুলো বেচার কাজটা করে আয়। এইবারে তো বিভূতিভূষণ বাবু বাড়িতে আসে, তো সে এসে তার মাকে বলে যে মা আমি ওই সাধকের দেখা পেয়েছি, তিনি আমাকে এই বলেছে। তো এই কথা শুনে ওনার মাও বোঝে যে সত্যি তো মানে ছেলে যেটা বলছে সেটা তো সত্যি কথাই, কারণ ওই ফল তো কোনো সাধারণ ফল ছিল না। ওই ফল খেয়ে মানে একদম ভাত ডাল মাছ মাংস দিয়ে মানুষ খেলে যেরকম একটা পরিতৃপ্তি হয়, সেই রকম একটা আর কি তৃপ্তি এসেছিলো। তো সেটা তো খুব স্বাভাবিক বিষয় না, একটা সাধারণ ওইটুকু আপেল খেয়ে কখনোই কারো সেই ধরনের মানে পেট ভরে যাওয়া বলুন বা সেই ধরনের একটা অভিজ্ঞতা কখনোই হয় না। তো তখন ওনার মা কিন্তু পুরো বিষয়টা বিশ্বাস করে এবং ওনাকে বলে যে আচ্ছা তুমি যে এটা, তোমাকে যে উনি ফল দিয়েছে বা তোমাকে যে এতগুলো কথা বললো, তুমি ওনাকে একবারও প্রণাম করেছো? তো উনি বলে না আমি তো প্রণাম করিনি মা। বলছে ঠিক আছে, তুমি কাল যখন যাবে সবার আগে ওনাকে গিয়ে প্রণাম করবে, কারণ উনি তোমার গুরু, উনি তোমাকে দীক্ষা দেবেন, উনি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করছেন, তো তুমিও তাকে একদম গুরু হিসেবেই মানবে। তো তারপরে ওরা ওই গাছ থেকে ফল পাড়ে এবং তাদের কিন্তু মানে ওই গ্রামের মাঝেই তারা যখন সে ফল নিয়ে যায়, গরিব গুরব মানুষ ওই একটা দুটো তিনটে করে কিনে কিনে দেখছে ওদের প্রায় সব আমি বিক্রি হয়ে গেল, এবং তাতে ওদের যা পয়সা হলো তা দিয়ে কিন্তু ওরা ভালোভাবেই ঘরের জন্য চাল ডাল তেল নুন সবজি এগুলো কিনতে পারলো। এবং তাতে মানে ওদের বেশ সংসারে যা ওরা জিনিসপত্র কিনলো তাতে মোটামুটি 5-6 দিন তো ভালো করে ওদের চলে যাবেই পেট ভরে খেয়ে। তোর মা তখন না রাতের বেলা যখন শুয়ে আছে উনি, তো তখন বলছে মানে জিজ্ঞেস করছে আর কি, উনি তোমাকে কি কি বলেছে কি না বলেছে, তো সব কথাও বলে। তো পরের দিন সকালবেলা আবার উনি যান। তো যাওয়ার পরে ওনাকে গিয়ে ওনার মায়ের কথা অনুযায়ী উনি আগে প্রণাম করেছে। তো তারপরে বলছে যে আচ্ছা আমি তাহলে এবার কি করব। তখন উনি বলেন যে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। তো দেবী মহামায়া হচ্ছে মা দুর্গারই আর এক রূপ। তো ওনাকে আর কি মা দুর্গার অনেক মন্ত্র বলে, ওনাদের আর কি গুরু মন্ত্র যেটা ছিল সেই মন্ত্র দেয়, ওনাকে দিয়ে পুজো করায়। উনি ওই কুটিরের সামনেই নিজে যজ্ঞকুণ্ড করে পুজো করতেন। তো ওনাকে বিভিন্ন রকমের ভালো ভালো কথা বলতো, তো উনি সেগুলো শুনতে ওনার খুব ভালো লাগতো। এবং আস্তে আস্তে ওই মানে ওই সাধকের সাথে বিভূতিভূষণ বাবুর একটা অত্যন্ত ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদম মানে পিতা পুত্রের যেরকম একটা সম্পর্ক থাকে ঠিক সেই রকমই একটা কিন্তু সম্পর্ক হয়ে যায়। বিভূতিভূষণ বাবু ওই সাধককে ভীষণ ভালোবেসে ফেলেন, খুব স্নেহ করতেন ওনাকে সেই সাধক। আর ওদের আর কি বাড়িতে এই কয়েকটা দিনের মধ্যেই না একটা খুব বড় সুন্দর পেয়ারা গাছ হয়, মানে নিজে থেকেই পেয়ারা গাছটা ওঠে। পেয়ারা গাছটা যে আগে থেকে ছিল বা আগে কখনো ওখানে পেয়ারা গাছ ছিল তা কিন্তু নয়, এবং গাছ ভরে সেই গাছে পেয়ারা হয়।
এবার গ্রামের লোকজনের কয়েকজন একটু মানে সন্দেহ হয় যে আবার কেমন গাছ, এই হঠাৎ করে গাছে আম ফলে গেল, এত আম। তো তখন ওর মা বলে যে না, আমাদের বাড়িতে আগে আম গাছটা ছিল, আর যেহেতু ওদের বাড়ির একদম লাগোয়া কোনো বাড়ি ছিল না, একটা মাঠ ছিল পাশে, আর তার পাশে একটু জঙ্গল মতো ছিল, তো কেউ অতটাও ভালো করে খেয়াল করেনি যে ওদের আর কি বাড়িতে এরকম বড় বড় গাছ হয়েছে দুটো। তো ওই সাধক তখন বলে যে ওই গাছের ফলেই, যে ফল দেবে সেই ফলেই কিন্তু মানে যদি তোরা ঠিকমতো বেচিস তাতে কিন্তু তোদের সংসার ভালো করে চলে যাবে। এবং সত্যি সত্যি তাই হয়। কিন্তু ওই গাছের আম এত সুমিষ্ট ছিল যে গ্রামের লোকেরা বলুন বা হাটে নিয়ে গেলে হাটতে যারা যারা আসতো প্রত্যেকেই কিন্তু সেই ফল নিয়ে যেত। এবং ওরা যদি কোনোদিন হাটে না যেতে পারতো, লোকে এসে এসে জিজ্ঞেস করতো যে আজকে আসেনি। মানে ওই ফল এতটাই সুমিষ্ট ছিল যে যে একবার খেত সে বারবার খেতে চাইতো। তারপরে গাছ ভর্তি পেয়ারা হয়, তো সেই পেয়ারাও ওরা বেচে বাজারে গিয়ে, এবং সেখান থেকেও কিন্তু ওদের একটা ভালো টাকা আসে, এবং সে টাকাই সংসার চলতে থাকে। আর এদিকে প্রত্যেক দিন সকাল থেকে বিকেল অবধি বিভূতিভূষণবাবু ওই সাধকের কাছে যেতেন ওই শ্মশানে। অনেকে ওনার মাকে বলতো যে তোমার ছেলেকে দেখলাম শ্মশানে রাত দিন থাকে, ও কি করে? তো তখন ওনার মা বলে যে ওই একজন সাধক আছে, সে ও আমার ছেলেকে শিষ্য করেছে। তো অনেকে নানান কথা বলতে থাকে যে এই যে তুমি তোমার ছেলেকে একবার ছেড়ে দিলে, ও দেখবে আর কখনো সংসারমুখী হবে না। তো এরকম কথা বলতো। কিন্তু ওনার মায়ের না একটা খুব বিশ্বাস ছিল যে আমার ছেলের ভালোই হবে, কোনো কিছু খারাপ হবে না। তো এরকমভাবেই চলতে চলতে একদিন হঠাৎ করেই সাধক ওনার উপরে খুব রেগে যায়। মানে একদিন উনি গেছে, তো খুব রেগে গেছে। তো তখন মানে খুব রেগে গেছে, ঠিকমতো সাধক কথা বলছে না। তো ওনার না মনটা খুব অস্থির হয়ে গেছে যে আমি কি এমন করলাম, আমি তো কোনো কিছু ভুল করিনি, বা আমি তো এমন কিছু করিনি যেটা আমার করা অন্যায়। আর উনি বিভিন্ন পুজো আর্চার মন্ত্র থেকে শুরু করে মায়ের বিভিন্ন আর কি শক্তির কথা, সেই মায়ের কি কি রূপ রয়েছে, সেই রূপের কি মাহাত্ম্য, মায়ের যে স্তোত্র রয়েছে, যে বীজ মন্ত্র রয়েছে, সে সমস্ত নিয়ে বলা হতো, আলোচনা করতো। কিন্তু সেদিন আর কোনো কিছু পড়াশুনো নিয়েও কিছু বলছে না, নাম গানও হচ্ছে না, কিছুই হচ্ছে না। উনি চুপচাপ একটু রেগে রেগে বসে রয়েছে। বিভূতিভূষণবাবু অনেকবার জিজ্ঞেস করছে যে এই 7-8 মাসে তো কখনো উনি সাধকের এরকম রূপ দেখেনি। তো তখন বারবার যখন জিজ্ঞেস করছে উনি কোনো উত্তর দিচ্ছে না। তো অনেকক্ষণ পরে মানে উনি রীতিমতো কান্নাকাটি যখন শুরু করে দিয়েছে যে কেন উনি কথা বলছে। ওই যে বললাম যে উনি খুব ভালোবাসে, একদম নিজের বাবার মতোই উনি মানে শ্রদ্ধা ভালোবাসা ছিল ওনার প্রতি। তো বলছে যে কেন কথা বলছে না? তো তখন উনি বলছে যে না, তোর সাথে না আমার কথা বলতে একদম ভালো লাগছে না, তোর মধ্যে কোনো অক্ষর জ্ঞান নেই, তুই একদম পড়াশুনো জানিস না, তোর সাথে আমি কী কথা বলবো? তুই একদম পড়াশুনো ঠিকমতো জানিস না, তোর অক্ষর জ্ঞানও খুব সীমিত, তোকে যে আমি এত মন্ত্রতন্ত্র বলি, এত কিছু বলি, তুই তো আধা জিনিস তো বুঝতেই পারিস না, সেটা আমিও বুঝতে পারি। তুই আমাকে ভয়ে বলিস না, মাথা নেড়ে নিস, বলিস হ্যাঁ বুঝেছি। এই যদি তোকে আমি একটা জটিল হিসেব করতে দিই, তুই কি করতে পারবি? তুই পারবি না, কারণ তুই অঙ্ক জানিস না, তুই পড়াশুনো জানিস না। তো তখন উনি তো চুপ করে আছে, কারণ কথাগুলো তো সত্যি। এবং এরপরে ওই সাধক একটু চুপ করে থেকে বলে যে তোকে আর আমি শিষ্য হিসেবে রাখবো না, তুই যা, তুই বাড়ি চলে যা, তুই গিয়ে যেরকম বাড়িতে আছিস সেরকমই থাক, তোদের খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না, তুই যা। এবার উনি তো চুপচাপ একদম মাথা নিচু করে কথাগুলো শুনছে, আর মানে চোখ দিয়ে জল পড়ছে, খুব সাদাসিধে আর কি বাচ্চা ছেলে। তো তখন সাধক বলছে কি রে, তুই এখনও যাসনি, যা চলে যা এখান থেকে। তো তখন উনি বলছে যে হ্যাঁ আমি সত্যি এগুলো জানি না, কিন্তু আপনি যদি আমাকে শিখিয়ে দেন আমি সব শিখতে পারবো, আমার শেখার ইচ্ছে আছে। আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে না আর এসব করা হয়নি, সংসারে এত অভাব, প্রচণ্ড খিদে পেত, তাই ভাবতাম যে যদি কাজকর্ম করে কিছু যদি পেটে দুটো দেয়া যায়, মা বোনকে অভুক্ত দেখতাম দিনের পর দিন, তাই এসব করে আর আমার পড়াশুনো করা হয়নি। তো তখন ওই সাধক বলছে আচ্ছা তুই যে আমাকে বলেছিলি যে আমি তোকে যা বলবো তুই তাই করবি, সেটা মনে আছে তো? বলছে হ্যাঁ। তখন ওই সাধক বলছে যে তুই কাল থেকে আমার এখানে আর আসবি না, তুই আমার এখানে তোর যেদিন স্কুল ছুটি থাকবে সেদিন আসবি, সপ্তাহে একদিন। আর যদি তার মধ্যে যদি কখনো যদি তোর মনে হয় যে আমার সাথে তোর দেখা করার খুব ইচ্ছে আছে, তুই স্কুলের পরে আমার কাছে আসবি। তুই প্রত্যেক দিন স্কুল যাবি, এবং স্কুল গিয়ে তুই ভালো করে পড়াশুনো করবি, যা বুঝতে পারবি না শিক্ষককে জিজ্ঞেস করবি, তারপরেও যদি কিছু বুঝতে না পার তুই এসে আমায় জিজ্ঞেস করবি। কিন্তু তুই রোজ স্কুল যাবি, খুব মন দিয়ে পড়াশুনো করবি, কারণ তুই যদি পড়াশুনো না করিস তাহলে কিন্তু
তুই জীবনে কিছু করতে পারবি না। আর তোদের এই অভাবও কিন্তু হয়তো তোর খাওয়া পড়ার অভাবটা হবে না, কিন্তু মানে সংসারে নিত্য একটা অভাব কিন্তু থেকেই যাবে। এরকম করে ওনাকে বোঝায় এবং সত্যি সত্যি উনি কিন্তু পরের দিন থেকে স্কুল যাওয়া শুরু করে। এবং মানে বুঝতেই পারছেন একটা অভাব তো ছিল, শুধুমাত্র ওই ফল বেচে তো আর খুব বেশি টাকা আসে না। তো অনেক কষ্ট করে উনি কিন্তু স্কুল কমপ্লিট করে এবং উনি খুব ভালো রেজাল্ট করেন। উনি যখন আর কি ওনাদের পরীক্ষা হয় তখন উনি খুব ভালো রেজাল্ট করে এবং রেজাল্ট করার আগেই মানে ভালো রেজাল্ট বেরোনোর আর কি আগের কথা আমি বলছি, উনি যেটা লিখেছেন ওনাকে মানে ওই সাধক মানে উনি কে ছিল সত্যি উনি নিজেও জানে না। উনি লিখেছেন যে আমার তখন বয়সটা কম ছিল, আমি ওনাকে কোনোদিন জিজ্ঞেস করিনি যে আপনি কোথা থেকে এসেছেন, ওনাকে আরও কেউ গ্রামের চিনতো কি চিনতো আমি কিছুই জানি। উনি আমাকে বলেছিলেন যে যাদবপুরের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কথা তখন ওনাকে বলেছিল, ওই গ্রামে যেখানে মানে ওই বিশ্ববিদ্যালয়ের নামই ওই গ্রামে আদৌ কতজন জানতো সেটা জানা নেই। ওনাকে বলে যে তুই অমুক জায়গায় যা, গিয়ে তুই অমুক কলেজে ভর্তি হবি এবং সেখান থেকে তোর জীবনে অনেক অনেক উন্নতি হবে, সবটাই ওনাকে বলে দিয়েছিল। ইভেন ওনাকে ওই সাধক এটাও বলে দিয়েছিল যে এই দেশের গণ্ডি পেরিয়ে একদিন তুই বিদেশে যাবি এবং সেখানে তুই তোর এই যে শিক্ষা তোর যে জ্ঞান সেটা তুই সেই দেশের বাইরের মাটিতে গিয়েও তুই ছড়িয়ে দিবি, এই কথাটা নাকি ওনাকে বলেছিল। যাই হোক, তো এভাবে উনি ওনার 12 হওয়ার পরে উনি সত্যি সত্যি যাদবপুরেই পড়াশুনো করার সুযোগ পেলেন এবং সেটাও কিন্তু খুব অদ্ভুতভাবে। উনি এর আগে কোনোদিন কলকাতায় আসেনি, শুধুমাত্র এই সাধক ওনাকে বলেছিলেন এবং উনি নিজে একদিন একা একা কলকাতায় আসে অত দূর প্রথমবার এবং ওনার যেহেতু রেজাল্ট খুব ভালো হয়েছিল উনি কিন্তু সেখানে চান্স পেয়ে যান ওই কলেজে। এবং ওই কলেজে পড়তে পড়তে উনি সবসময় ওনার মনে হতো যে আরে আমার তো সাধককে কোনোদিনও মানে হয় না একটা বড় যখন এক্সপোজার মানুষ পায় তখন তার মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু সেই প্রশ্নগুলো না ওনার আগে মনে কখনো আসেনি বা উনি আগে কখনো সেই প্রশ্নগুলো করার সুযোগও পায়নি। তো একদিন যখন উনি কলেজ থেকে ওনার গ্রামের বাড়িতে আসছিলেন উনি ভাবলেন না আজ আমাকে সাধকের সাথে দেখা করতেই হবে। তো তিনি মানে সেটা প্রায় ধরুন উনি 1 বছর পরে দেখা করতে আসছে। তো উনি যখন দেখা করতে আসেন দেখছে যে ওই ওনার কুটির প্রায় ভেঙে গেছে, বর্ষাকাল ছিল এবং ওই সাধক তখন যেন অন্তিম শয্যায় রয়েছে। তো ওনার দেখে ভীষণ খারাপ লাগে। উনি বলেন যে মানে উনি বাবা বলেই সম্বোধন করতেন, বলছে যে বাবা আপনার এই অবস্থা কী করে হলো? তখন বলছে তুই তো আমায় একটা বছরে একবারও মনেও করিসনি। কিন্তু অ্যাকচুয়ালি ওই একটা বছর ওনার এমন কেটেছিল মানে একে নতুন কলেজে ভর্তি হয়েছে, সেখানে একটা খরচাপাতির ব্যাপার রয়েছে, উনি রীতিমতো কাজ করতেন কলকাতায়, ছোটোখাটো কাজ করে কিছু পয়সা হাতেই রোজগার করতেন। ওনার বোন সেই সময় পড়াশোনা করতো, বোনের পড়াশোনার দিকটাও দেখতে হতো। তো সব কিছু মিলিয়ে ওই একটা বছর উনি ওই শ্মশানে বা গ্রামেই উনি একবারই গেছিলেন, খুব দরকারে একটা টাকা পাঠানোর একটা কিছু ব্যাপার ছিল। বাকি ওনার মা একবার ওনার কাছে এসেছিলেন। তো উনি একটা বছর ব্যস্ততার কারণে উনি শ্মশানে যেতে পারেন। ওই 1 বছর পরে উনি যখন গেছেন ওই এবং উনি সাধককে যখন ওই মৃত্যুশয্যায় দেখেন ওনার ভীষণ খারাপ লাগে। উনি সারা রাত উনি সেই সাধকের পাশে থাকে এবং উনি কান্নাকাটি করে, বলে যে আমারই ভুল, আমি আপনার কোনো খোঁজ নিইনি, আমি আর ফেরত যাব না যতদিন না আপনি সুস্থ হন। তো তখন সেই সাধক ওনাকে বলেছিলেন যে না তুই এটা করিস না, আমার যেটা হওয়া সেটা হবে, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি, আমি এভাবেই খুব শিগগিরই হয়তো চলে যাব, কেউ জানতেও পারবে না, কিন্তু আমি শুধু তোকে বলে যাচ্ছি। ওনাকে একটা সময় দেয়, মানে একটা তারিখ বলে যে এই দিন আমি এই ইহলোক ত্যাগ করব। এবং বলছে যে বাবা আপনি এই কথা বলছেন আর আমি এই সময় আপনার পাশে থাকবো না, আমি কটা দিন আপনার সাথে থেকে যাই না। উনি বলেন না, তোর পথ অন্য, তোকে জীবনে অনেক এগোতে হবে। আমি আমার এই মৃত্যুর এই দিনটা আমি নিজে থেকেই বেছে নিয়েছি, এটা আমার স্বেচ্ছা মৃত্যু বলতে পারিস, আমার কোনো কষ্ট হচ্ছে না, আর আমি যার শরণাপন্ন যে দেবী মহামায়া আছি তিনিই আমাকে নিজে এসে নিয়ে যাবেন, তোর কোনো চিন্তা নেই। এবং ওনাকে এটাও বলে দেয় যে তোর কিন্তু জীবনে অনেক অনেক কিছু করতে হবে, মানুষের জন্য অনেক কিছু করতে হবে এবং কখনো চোখের সামনে যদি কোনো অন্যায় দেখিস সেটা কিন্তু প্রতিবাদ করবি, কখনো কোনো চোখের সামনে যদি খারাপ যদি অন্যায় দেখি সেটাকে কিন্তু মুখ বুজে কখনো সহ্য করবি না। তো এইরকম অনেক কথাই বলেন এবং ওনার অনিচ্ছা সত্ত্বেও মানে ওই সাধকের কথাতেই ওনাকে ওই জায়গা ত্যাগ করতে হয়। ভোরের বেলা, একদম ভোর, তখনও আলো ফোটেনি আর কি, ভোর রাত বলা যেতে পারে, উনি ওখান থেকে বেরিয়ে গেলেন এবং ওনাকে সাধক বলেছিল যে তুই একদম তোর কলেজে চলে যা। তো উনি কলেজে আসেন এবং যে ডেটটা উনি বলেছিল তার থেকে কয়েকটা দিন পরে সেই
রাতে ওনার ঘুম হয়নি, মানে সারা রাত উনি ঠাকুরকে ডাকছে যে আমি ওনার কাছে যেতে পারছি না ঠিকই, কিন্তু উনি যেন বেঁচে থাকেন। উনি যে বলেছেন যে উনি এই দিনটায় উনি ছেড়ে চলে যাবেন, ইহলোক ত্যাগ করবেন, সেটা যেন না হয়। উনি মনে মনে চাইছে এবং সারা রাত উনি ওনার হোস্টেলের ঘরে চুপচাপ থাকেন। কিন্তু অদ্ভুতভাবে ওনার ভোর রাতে ঘুম চলে আসে, চোখ দুটো লেগে যায় এবং উনি স্পষ্ট স্বপ্নে দেখেন যে ওনার সেই হোস্টেলের ঘরে ওই সাধক এসেছেন, এসে ওনার মাথার সামনে দাঁড়িয়ে ওনার মাথায় হাত বোলান, হাত বুলিয়ে ওনাকে বলে যে সব ভালো হবে, তোকে জীবনে অনেক বড় হতে হবে, আমি চললাম, কিন্তু তুই ভাবিস না যে আমি তোকে ছেড়ে চলে গেলাম, তুই যখনই আমাকে মনে করবি আমি তখনই তোর পাশে এসে দাঁড়াবো। তারপর ওনার বোনের সম্পর্কেও বলে যে বোনকে দেখিস, মাকে দেখে রাখিস, এবং ওনার বোনও খুব ভালো পড়াশুনোই করছিল এবং পরিবারে যে অভাব যেটা ছিল সেই অভাবটা ছিল না। যাই হোক, তো হঠাৎ করেই দেখেন যে ওনার ঘুমটা ভেঙে গেছে এবং ওনার দু চোখ বেয়ে শুধু জল পড়ছে এবং উনি বুঝে যান যে এটাই হয়তো সেই সময় ছিল যে সময় উনি সত্যি সত্যি হয়তো মারা গেলেন। এরপরেই উনি তার কদিন পরেই ওনার পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষের পরে উনি বাড়ি আসেন এবং এসেই প্রথম উনি সেই শ্মশানে যান এবং সেই শ্মশানে যখন উনি যান উনি দেখেন ওনার সেই কুটির ওই রকমভাবেই ভগ্নপ্রায়, মানে পুরো ভেঙেই গেছে বলা যেতে পারে, সেই অবস্থায় পড়ে রয়েছে। এবং উনি যেটা জানতে পারেন যে গ্রামের মানে ওই শেষ প্রান্তের যে শ্মশান, সেই শ্মশানটা তখনও খুব একটা আশেপাশের লোকজন যাতায়াত করতো না, কিন্তু তারা মানে পরে দেখতে পায় যেরকম একজন সাধক তিনি মৃত হয়ে পড়ে আছেন, তো তারাই তার সৎকারের কাজকর্ম করেন। এবং উনি তো সবই জানতেন যে কবে কিভাবে কি ঘটনাটা ঘটেছে, উনি আর কাউকে কিছু বলে না। তো তারপরে ওনাকে আর সত্যি জীবনে কখনো আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উনি খুব ভালো চাকরি পেয়ে যান, বাড়ি করেন, সেই বাড়িতে উনি ওনার পরিবারের সবাইকে নিয়ে রাখেন, ওনার বোনের খুব ভালো বিয়ে হয়ে যায় এবং সাধকের কথা মতো উনি কিন্তু বিদেশে বহু বছর কাজকর্ম করেছেন, বহু মানুষকে বহুভাবে উনি সাহায্য করেছেন। বর্তমানেও উনি দেশের বাইরেই থাকেন এবং ওনার জীবনের এই যে অভিজ্ঞতা সেটা উনি আজকের এই শেষ বয়সে এসে আমাদের সাথে শেয়ার করেছে এবং এর আগেও উনি লিখেছেন যে ওনার খুব কাছের কিছু মানুষের সাথে উনি ঘটনাটা শেয়ার করেছিলেন। তো উনি এটা জানিয়েছেন যে আজও উনি যখন মন খারাপ করেন সাধকের জন্য তখন কিন্তু উনি বুঝতে পারেন। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই সাধকের সাথে যখন থেকেই আর কি ওনার আলাপ হয় তারপর থেকেই না, মানে ওনার মনে আর ওনার বাবা চলে যাওয়ার যে একটা বিশাল দুঃখ ছিল, যে কষ্টটা ছিল, সেটা যেন কোথাও একটু লাঘব হয়ে গেছিল, কারণ ওনাকে সেভাবেই সাধক বুঝিয়েছিলেন বিষয়টা। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।